জুলাই হত্যাযজ্ঞে সরব আওয়ামী লীগ কর্মীরা এখনো অনলাইন অফলাইনে সক্রিয়। তারা কেউ নিরপরাধ নয়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সার্জিস আলমের। নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। হাসনাতের স্ট্যাটাসের পরে যেটা অনেকে বলছে, আমিও বলেছি যে রাত্রেই হাসনাত স্ট্যাটাস দিয়েছে 2:30টার সময়, 3:30টার সময় বিএনপি আজকাল একটা মিডিয়া সেট করে রাখছে ফেসবুকে, তার চেহারা পুরো উল্টে গেছে। হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি টার্গেট করে। একজনে একটি টিভির সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন, আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেই বোমাটি ফেটিয়েছেন সেই বোমাটি নিয়ে এখন অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ সবকিছুই কিন্তু চলছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে দেশ জুড়ে তোলপাড়। জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র ফাঁস। হাসনাতের ফেসবুক পোস্টের পরই বিএনপির পোলটি। সেনাপ্রধানের গোমর ফাঁস করে বিপদে হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেনাবাহিনীর পাল্টা বক্তব্য, হাসনাত আব্দুল্লাহ দাবি মিথ্যা এবং সেনাবাহিনীকে হাসনাত আব্দুল্লাহ নতুন বার্তা দেওয়ার ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। জুলাই হত্যাযজ্ঞে সরব আওয়ামী লীগ কর্মীরা এখনো অনলাইন অফলাইনে সক্রিয়। তারা কেউ নিরপরাধ নয়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সার্জিস আলমের। আর হাসনাত আব্দুল্লাহর আক্ষেপ, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা অথবা নিবন্ধন বাতিলের জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি, ব্যর্থ হয়েছে। আরো জানাচ্ছেন আখলাকুস সাফা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্ট। ইনক্লুসিভ নির্বাচন করতে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনের শিক্ষার্থী জনতা, আশাহত আর ভীত আহত যোদ্ধা আর শহীদ পরিবার। এ নিয়ে ভিডিও কলে কথা হয় হাসনাত আব্দুল্লাহর সঙ্গে। বলেন, আগের 3টি নির্বাচন ইনক্লুসিভ করতে এজেন্সিগুলো কম্প্রোমাইজ করেছে, আর এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চলছে বলে অভিযোগ হাসনাতের। যতগুলো নির্বাচন হয়েছে, আপনি 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে তখন কিন্তু এজেন্সিগুলো চুপ ছিল। ইনক্লুসিভ ইলেকশন নিয়ে তখন কোনো কথা বলিনি। পরবর্তীতে দেখেন 18 নির্বাচন, 24 নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনী প্রশ্নবদ্ধ নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কোনো কথা বলিনি। এজেন্সিগুলো মেনে নিয়েছিল আর্থিক বিনিময়ে বা তাদের কম্প্রোমাইজ করেছে সেই জায়গা থেকে। কিন্তু আমরা এখন দেখছি যে এজেন্সিগুলো খুব তৎপর হয়েছে। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা অথবা নিবন্ধন বাতিলের জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে ক্ষোভ জানান হাসনাত আব্দুল্লাহ। 5 আগস্টের পরে হচ্ছে আওয়ামী লীগের মার্কা, আওয়ামী লীগের নাম এবং আওয়ামী লীগের আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করার যে অধিকার সেটা চিরতরে হারিয়েছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দল হিসেবে নিষিদ্ধের দাবিতে যখন টানা বিক্ষোভ, তখন ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আন্দোলনের সময় হত্যাকাণ্ডে যারা সক্রিয় ছিল সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে। তারা কেউই নিরপরাধ নয়। আওয়ামী লীগ আজকে যারা এভাবে কয়েকজন এদিক ওদিক করে মাথাচাড়া দিচ্ছে, তারা কিন্তু সেই 5 আগস্টের পূর্ববর্তী সময়টিতে কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুর নিয়ম নীতি তোয়াক্কা না করে মানুষের উপর এভাবে আক্রমণ চালিয়েছে। ওই মানুষগুলোই আবার এভাবে এখন বিচ্ছিন্নভাবে রাস্তায় নামছে। তো এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের আরো সক্রিয় ভূমিকা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি। অন্তর্বর্তী সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে ও অন্যান্য রাজনৈতিক দলগুলো এগিয়ে আসে, তাহলেই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্ভব বলে মনে করেন জুলাই আন্দোলনের অন্যতম এই 2 সংগঠক। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। শনিবার নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে বিবৃতিতে হাসনাতকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আব্দুল্লাহ ও তার দলকে আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠক হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে নেত্র নিউজকে একজন মুখপাত্রের মাধ্যমে বিবৃতি দেয় সেনা সদর।
হাসনাতের স্ট্যাটাসের পরে যেটা অনেকে বলছে, আমিও বলেছি, যে রাত্রেই হাসনাত স্ট্যাটাস দিয়েছে 2:30টার সময়, 3:30টার সময় বিএনপি আজকাল একটা মিডিয়া সেল খুলে রাখছে ফেসবুকে, তার চেহারা পুরো উল্টে গেছে। তারা গান গাওয়া শুরু করছে, তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। আধা ঘন্টার মধ্যে ছাত্রদলের স্ট্যাটাস দিয়েছে একই, হাসিনা নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। মজা না? খুব মজার কথা এটা। সো এগুলো ঘটলো কেন, বা বিএনপি ভয়টা কোথায় আসলে? আসলে ভয় কোথায়, ইট ডাজন্ট ম্যাটার। আসলে এটা কোনো ওই জায়গায় নাই। আসলে জিনিসটা হয়ে গেছে যে ইন্ডিয়ানরা যাদেরকে বধ করছে, বা যাদেরকে বলতে পারেন যে আকশিতে বাধা ফেলছে, তার বড় বড় মাছটা হলো আসলে বিএনপি। একে সে বড়শিতে বাধা ফেলছে। ফলে ওই যখন প্রথম টোপটা খাইছে যে ভালো আওয়ামী লীগের দিয়ে আবার আওয়ামী লীগ খাড়া করে দেওয়া, ও যখন দেখছে যে হাসনাত আবদুল্লাহ বক্তব্যের ভিতর দিয়ে এটা পুরো ফাঁস হয়ে গেছে এবং পাবলিক এখন ওদিকে চলে যাবে, ওদিকে চলে যাচ্ছে, দেন বিএনপি উপায় না দেখে আগেই পতাকা তুলেছে, আমরা ভাই হাসিনা নিষিদ্ধের পক্ষে, আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে। আমরা সবাই নিশ্চয়ই ভুলে যাই না যে এই মির্জা ফখরুল কি বলে নাই জনগণ বিচার করবে আওয়ামী লীগ থাকবে কিনা, নিষিদ্ধ হবে কিনা, ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে কিনা, জনগণ বিচার করবে। এই জনগণ মার্কা মির্জা ফখরুলকে আমরা চিনি না। এনার বুকটা দেখলে আমার এখন মনে হয় যে মানুষ এত অসৎ হতে পারে। আরে বাবা, কথাটাও তোর বুঝবার মতন করে সৎভাবে বলা যায় নাকি? এইটুকু কৌশলও তো তার নাই। এত অযোগ্য উনি, চোখ মুখের ভাব এমন করেন যে আমি একটা মিথ্যা কথা বলছি, বুঝছেন, আমি এখন কিন্তু একটা মিথ্যা কথা বলতেছি। মানে কি বলবো, এটা যার যে কাজ মানায় না, এই যে কাজ উনি করতে অভ্যস্ত না, উনি সেই কাজ করতে গেছে। মানে কী করবে, ব্যাগার খাটতে হচ্ছে, পার্টির সেক্রেটারি হয়ে আছে। শেষ জীবনে উনি চলে যাচ্ছিলেন অস্ট্রেলিয়া, না আবার লবিপুরে থেকে গেলেন এখানে, এখন থেকে এই যে তারেকের যত মিথ্যা কথা বাজে কথা এগুলো তার মুখ দিয়ে বাড়িতে আসতেছে। উনি এখন জনগণের বিচার করবে আওয়ামী লীগ, সেই জনগণের বিচার করা আওয়ামী লীগ এইবার ভোরবেলা উঠে বলা শুরু করছে যে না, তারা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে। তারা 5ই ফেব্রুয়ারি সালাউদ্দিনের একটা ভিডিও ছাড়ে, এটা দিয়ে প্রমাণ করতেছে তারা। মজার কথাটা হলো যতই দিন চলে বাড়তে থাকলো, গতকালকের দিনটা 12টার পরে আবার দেখা গেলো রিজভি আসছে সামনে, রিজভি এসে আবার না, ওই রিজভি একই কথা বলতেছে, ভালো আওয়ামী লীগের দিয়ে একটা ভালো আওয়ামী লীগ করা যায়। সো এটা তো সব টোপ গিলছে, টোপ গিলের দল তো আসলে। ওয়াকার তো শুধু ওয়াকারটাও কিলছে তা তো না, এই পুরো প্রক্রিয়াটা, পুরো ষড়যন্ত্রটা ছিল এরকম। ষড়যন্ত্রটাকে ফুটা করে দিয়েছে আসলে হাসনাতের এই বক্তব্যটা। সো একটা ফুটা করে দেওয়াতে, আর যেহেতু হিউজ পাবলিকের সাপোর্ট আছে এটার পক্ষে, কারণ তারা অ্যান্টি ইন্ডিয়ান, ইন্ডিয়ানদের কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের ষড়যন্ত্র তারা বাস্তবায়ন দেবে না। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ বাংলাদেশ এখন। সো এটার কারণে পুরো জিনিসটা ভেঙে গেছে। ফলে বিএনপি এখন জাস্ট একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার উত্তরে তো একবার দক্ষিণে, এটা করতে করতেই দিন যাচ্ছে। ওরা উল্টো পাল্টা কথা বলতেছে, ধামাতে বোঝার চেষ্টা করছে, নিজেদেরকে সৎ বানানোর চেষ্টা করছে। ওই যে বললাম, ফখরুল সাহেব নিজের মুখ লুকানোর চেষ্টা করছে, ফেসটা যত ওয়াশিং রুমে গিয়ে ধুয়ে নিয়ে আসতেছে, কোনো লাভ হচ্ছে না। এটাই বিএনপি হতে থাকবে এরকম, এবং এভাবেই দিনকে দিন বিএনপি হতে থাকবে। আমি এটা থেকে বেরোনোর কোনো রাস্তা দেখি না। আমি বিএনপির সেই নেতৃত্ব নাই, সেই চিন্তাও নাই। তারা যে ফান্দে পড়ছে, আমি একটা খালি হেডলাইনে বলে দিই কথাটা, ডিটেল এখন বলতে চাচ্ছি না। সেটা হলো বোধ বিএনপি যেই প্রবলেমে পড়ছে, বা সাধারণত সবাই যে প্রবলেমে পড়ে, যে মনে করে যে আমার দুর্বলতা আছে, বিএনপির দুর্বলতা, বিএনপি মনে করে সে জেএমপির সাথে ওই যে গাছের টাঙায় রাখার কাণ্ড ঘটাইছিল। সো এইটার কারণে ওয়েস্ট তো তাকে ক্ষমতা আসতে দিবে না। তাহলে কী করতে হবে, তাকে ইন্ডিয়ার কোলে উঠতে হবে, ইন্ডিয়ানরাই তাকে পুলসিরাত পার করে দেবে। এই যে নিজের এই ভাবনা, এই বেকুবি ভাবনা, এই ভাবনাটা বেকুবি। আমি পরিষ্কার বলতেছি, এটা বেকুবি ভাবনা। আমি পরিষ্কার করে আবেদন করেছিলাম তাদের কাছে, তারা যদি মনে করে এটা তাদের দুর্বলতা, স্ট্রেট গিয়ে যারা তার ক্ষমতার মালিক, যারা তাকে ক্ষমতা নিয়ে আসে, সেই পাবলিকের কাছে গিয়ে সারেন্ডার করতে বলেছিলাম, যে পাবলিকের কাছে গিয়ে মাপ চাইবে যে আমি ভুল করেছিলাম আগে, এই ভুল, পাবলিক মাপ করে দিবে আপনাকে। আপনি সেইটা পথ ফেলে দিয়ে আপনি গেছেন ইন্ডিয়া গেছেন। দিস ইজ স্টুপিডিটি। সো সার কথাটা হলো এই যে ইন্ডিয়ানদের রয়ের কাজ করার স্টাইল হলো যে কার কি দুর্বলতা আছে, মেয়ের প্রতি দুর্বলতা হতে পারে, এই টাইপের দুর্বলতা হতে পারে। সো এই দুর্বলতাগুলোকে সে ক্যাচ করে, আর এগুলোকে সে মুসরায় এগুলো দিয়ে হাত মুসরায় আপনাকে দিয়ে বাধ্য করে। সো বোধ জামাতেরাও একই প্রবলেম করছে। হ্যাঁ, জামাতের নামে বিরাট বদনাম আছে। না, জামাতের যে বদনাম ইন্ডিয়ানরা দিতেছে সেই বদনাম আমি মনে করি না। জামাতের বহু দোষ আছে, পলিটিক্সটা ভুয়া পলিটিক্স পুরোটাই। মওদুদি সাহেব মারা যাওয়ার পর থেকে জামাতের পলিটিক্স ভুয়া পলিটিক্স, সেটা অন্য সমালোচনা। কিন্তু জামাতকে ইন্ডিয়ানদের সমালোচনা যেটা করে, সেটার বিরুদ্ধে আমি দাঁড়াবো, সবসময় কাজ করবো, বিরুদ্ধে বলবো। তো এনিওয়ে, সার কথাটা হলো এই যে দুর্বলতা, আপনাদের কোনো দুর্বলতা যদি থাকে, এইটাকে মুসরায় ব্যবহার করবে আপনার বিরুদ্ধে। এইটাকে কাটানোর সোজা পদ্ধতি হলো আমাদের জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে সারেন্ডার করেন, ইন্ডিয়ার কাছে না। বাংলাদেশের মানুষের কাছে খুলে বলেন আমি এটা ভুল হয়েছে,
বা সাধারণভাবে বলেন অতীতে আমার অনেক ভুল হয়েছে, ভুল সিদ্ধান্ত নিয়েছি আমরা, জনগণ যেন এগুলোকে মাফ করে দেয়। আমি নিশ্চিত যে পাবলিক এটা মাফ করে দিবে। পাবলিক এত বোকা না, পাবলিক সাংঘাতিক প্র্যাকটিক্যাল, এটা যেটা কাজ হয় এটাকে দূরে ফেলে দিবে। এই সকল একটা ভুয়া এথিক্সের উপরে দাঁড়ায় পাবলিক কাজ করে না, সস্তা কোনো এথিক্সের উপরে দাঁড়ায় না পাবলিক ভীষণ প্র্যাকটিক্যাল। এটার উপর আস্থা রাখতেন যদি, তাহলে না জামাত না বিএনপি আপনাদেরকে ইন্ডিয়ার কাছে যাইতে হতো না, না ওয়াকারের কাছে যাইতে হতো। আপনাদের সবারই একই প্রবলেম, আপনারা এগুলোর জন্য সারেন্ডার করেন আর ওরা এটাকে নিয়ে ব্যবহার করে আপনাদেরকে। সো আমি জানি না আসলে বিএনপি ফাইনালি কী হবে, আমি হয়তো চোখের সামনে দেখবো এটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো এরকম তো দলের শেষ হয়ে যাওয়া তো আমরা আগেও দেখেছি, সেরকম না আরেকটা যোগ হবে। এই হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি টার্গেট করে, একজনে একটি টিভির সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন, আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেই বোমাটি ফাটিয়েছেন সেই বোমাটি নিয়ে এখন অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ সবকিছুই কিন্তু চলছে। এখন অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকেই অনেক তথ্য সামনে আনার চেষ্টা করেছেন। তারা বলার চেষ্টা করেছেন যে এই হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই সেনাবাহিনীকে টার্গেট করে কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছেন। হাসনাত আবদুল্লাহ একটি রাজনৈতিক দলের একটি বিভাগীয় সাংগঠনিক পদে আছেন, আর আসিফ মাহমুদ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এখন আমার যে সাধারণ চিন্তা ভাবনায় যেটা আসে সেই জায়গা থেকে বলি যে আসিফ এবং হাসনাত আবদুল্লাহর কি এত বড় গার্ড তৈরি হলো, যেখানে বর্তমান একটা স্থিতিশীল পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সরাসরি টার্গেট করে তারা কথা বলতে পারেন এবং কথা বলার সাহস এবং দুঃসাহস তারা দেখান। যদি এই দুজনের যে মন্তব্যগুলো আছে, অনেকেই এই মন্তব্যগুলো নিয়ে বলছেন যে তারা কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, অনেকেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন তারা হয়তো মিথ্যে কথা বলেছেন। তবে আমি আপনাদের কাছে একদম দৃঢ়ভাবে অন্ততপক্ষে বলতে চাই বা বিশ্বাস করতে চাই যে এমন একটি স্পর্শকাতর জায়গাকে নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন বা আসিফ মাহমুদ বলেন, তারা কখনো মিথ্যাচার করবেন বলে আমার মনে হয় না, এবং মিথ্যাচার করে তারা যে খুব ভালো কিছু হাসিল করতে পারবেন সেটাও আমার মনে হয় না। তারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে, কিন্তু তারা রাজনৈতিক দল হিসেবে কিন্তু সুপ্রতিষ্ঠিত না। একটা অপ্রতিষ্ঠিত দল, যে দলটি এখন স্ট্রাগল করছে, সেই দলের দুজন নেতা, একজন তো সরাসরি নেতা, আরেকজন মৌন সমর্থক, যেহেতু সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, একজন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তো তিনি বা তারা যেই কথাগুলো বলেছেন, এটা যেভাবে পোর্ট্রাইট করার চেষ্টা করা হচ্ছে যে না তারা আসলে মিথ্যা বলছেন, তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন, এটা আমি কখনো মেনে নিতে পারছি না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুলাই আগস্ট বিপ্লবের পর তিনি ক্যান্টনমেন্টে কেন সকল রাজনৈতিক দলকে ডেকে নিয়ে গেলেন? তিনি কেন ডেকে নিয়ে গেলেন? তিনি বলতেন যে আপনারা রাজনৈতিক দলরা আলোচনার ভিত্তিতে একটা ডিসিশন করেন, সেই ডিসিশনটা পাবলিকলি জানায় দেন, যদি আমাদের সাহায্য সহযোগিতা লাগে আমি সেটা করব। কিন্তু সেটা না করে তিনি ক্যান্টনমেন্টে সবাইকে ডেকে নিয়ে গিয়ে আলাপ আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছেন। এটা আসলে কিসের জন্য তিনি করেছেন? বাংলাদেশের মানে যে সমস্যাটা, সেই সমস্যাটা উত্তরণের জন্য করেছিলেন? আমার তো মনে হয় না, বরঞ্চ সেই সমস্যাটার মধ্যে তিনি যে সমস্যায় ছিলেন সেই সমস্যা থেকে তিনি উত্তরণের জন্যই সেই কাজটা করেছিলেন। আর অন্যদিকে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা যেটা সামনে আসছে, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা ওয়াকারুজ্জামান সেই প্রথম দিন থেকেই করে যাচ্ছেন। যদি সেটা করে না যান, তাহলে যে 500-600 লোক ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তারা সবাই তো কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী, এবং বিগত 16 বছর শেখ হাসিনার পা চেটে তারা বিভিন্ন দুর্নীতি করে অবৈধ নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করে গিয়েছেন। তো তাদেরকে কেন বিচারের আওতায় আনার জন্য ওয়াকারুজ্জামান যথা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলেন না? শুধুমাত্র হাসনাত আবদুল্লাহর বিপক্ষে সমালোচনা করব, আসিফ মাহমুদের বিপক্ষে সমালোচনা করব, কিন্তু প্রকৃত সত্য বা প্রকৃত তথ্য যেটা আছে সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। শুধুমাত্র বলবো সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। আমরাও চাই না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই সেনাবাহিনী কোনোভাবে বিতর্কিত হোক, সেটা আমরা চাই না। কিন্তু সেনাবাহিনীর কি পয়েন্টে বসে থাকা ওয়াকারুজ্জামানদের মতো যেই জেনারেলরা আছেন, তারা তো ধোয়া তুলসী পাতা না, পুত পবিত্র না, তাদের অনেক সমালোচনা আছে, তারা অনেক অপকর্মের সাথে সম্পৃক্ত। তো আমরা চাই যে তারা সেনাবাহিনীকে সম্মান দিয়ে, বাংলাদেশকে সম্মান দিয়ে তারা তাদের জায়গা থেকে চলে যাক, নতুন কাউকে দায়িত্ব দেওয়া হোক, যাদের গায়ে কোনো বিতর্ক নাই, যারা কোনো বিতর্কের সাথে সম্পৃক্ত ছিলেন না, সেরকম লোকজনকে দেওয়া হোক। আমরা তো চাই না যে বিডিআর হত্যাকাণ্ডের মতো 57 জন সেনা অফিসারকে মেরে ফেলা হোক, সেটা কোনোভাবেই কাম্য না। শেখ হাসিনা যেটা করেছেন সেটা গর্হিত কাজ করেছেন। আমরা চাই যে 4-5 জন
আর্মিতে সেনা প্রধানের পর যারা আছেন তারা পদত্যাগ করে চলে যাক, এই জায়গায় নতুন যারা আছে ক্লিন ইমেজের তারা চলে আসুক, তাহলে তো এই বিতর্কের অবসান করা হয়। আর অন্যদিকে রাষ্ট্রপতি হিসেবে চুপ্পু যে জায়গায় বসে আছেন, এই চুপ্পু কি কোনো সাধারণ মানুষ? তিনি তো অসাধারণ আওয়ামী লীগের একজন, তিনি তো শেখ হাসিনার একজন একনিষ্ঠ দালাল। চুপ্পুর কি কোনো যোগ্যতা ছিল? চুপ্পুর কি কোনো অবস্থান ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার মতো? রাষ্ট্রপতি তিনি হলেন শেখ হাসিনার দয়া দাক্ষিণ্যে। একজন রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে তখনই তো সবকিছু শেষ, কারণ বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী হচ্ছেন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে রাষ্ট্রপতির আসন গ্রহণ করেন, সেটা তো শেষ। তো সেই রাষ্ট্রপতিকেও তো অপসারণ করা যেতে পারে, এটা বাংলাদেশের প্রয়োজন। এখন অনেকেই বলবেন যে না এখন কেন, তখন কেন করলেন না, তখন করে নাই, তখন সেই মাথায় তারা সেরকম ভাবে নিতে পারে না। এখন সময় আসছে, এখন করার সুযোগ যদি থাকে তাহলে কেন নয়, কেন করবে না? অবশ্যই করা যাবে, করতে হবে। ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে রাজনীতিবিদদের ডেকে নিয়ে গেলেন কেন? এটা তো ওয়াকারুজ্জামানের দায়িত্ব ছিল না। পরবর্তী সময়ে রাজনীতি নিয়ে ছাত্রদেরকে সাথে যে কথা বা যে আলোচনা, শেখ হাসিনাকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া, সেটাও তো সেনাবাহিনীর কোনো দায়িত্ব না। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশ এবং সার্বভৌমত্ব রক্ষা করা। অভ্যন্তরীণ যত সমস্যা হবে সেটা রাজনীতিবিদরা আলাপ আলোচনার ভিত্তিতে ফয়সালা করে নেবে। এটা সেনাবাহিনীর প্রধান যখন রাজনীতি করতে যায়, রাজনীতিতে নিজেকে ইনভলভ করেন, বা তার যখন কোনো না কোনো জায়গা থেকে কোনো উচ্চবিলাস থাকে, সেই উচ্চবিলাসের পরিক্রমায় ছাত্ররা তার সেই অপকর্মগুলো এখন সামনে নিয়ে আসছে। সেটা আমি দোষের কোনো কিছু বলে আমি মনে করি না, বরঞ্চ আমি দেখছি যে তারা যে সাহসিকতার সাথে এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে, সেই জায়গায় তাদের জীবননাশের হুমকি থাকতে পারে, তাদের পরিবারের সদস্যরা নানা সমস্যায় বা বেকায়দায় পড়তে পারেন। এই সমস্যাগুলো জেনে শুনে বুঝে সজ্ঞানে সবচাইতে ক্ষমতাধরদের মধ্যে একজনের বা দুজনের বিরুদ্ধে যখন কথা বলেন তারা, সেটার মধ্যে অবশ্যই সত্যতা আছে বলেই তারা সেই গার্ড দেখাতে পেরেছে। এটা নিয়ে অযথা বিতর্ক করে হাসনাত আব্দুল্লাহ বা নাহিদ অথবা আসিফ তাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়াস বা প্রক্রিয়া যারা চালাবে, আমি মনে করি তারা এখনো সেই আওয়ামী দোসরদের লেজের মধ্যে বসে বসে কথা বলছেন। এদিকে হাসনাতের বক্তব্যে দ্বিমত, সেনানিবাসের বৈঠক নিয়ে নতুন যে তথ্য দিলেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি দলের আরেক সংগঠক হাসনাত আব্দুল্লাহর কিছু বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন এবং বৈঠকের আলোচনা ফেসবুকে প্রকাশের প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন। আজ রবিবার দুপুর 12:12 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এই বিষয়ে বক্তব্য দেন। সার্জিস আলম জানান, 11 মার্চ সেনানিবাসে তাদের ডেকে নেওয়া হয়নি, বরং তারা নিজেরাই যোগাযোগ করে গিয়েছিলেন। তাদের সঙ্গে এনসিপির আরো একজন নেতার যার কথা থাকলেও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি উপস্থিত হতে পারেননি, তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি সার্জিস। তিনি আরো জানান, সেনাপ্রধানের একটি বক্তব্যের পর তারা স্বপ্রণোদিতভাবে তার মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করেন এবং এরপর সেনানিবাসে যান। বৈঠকে সেনাপ্রধান হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম উপস্থিত ছিলেন। সার্জিস আলম বলেন, ওই বৈঠকে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়েছিল। আলোচনায় আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এ নির্বাচনে থাকলে কি হবে, না থাকলে কি হবে, ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে কিনা এবং এসব বিষয়ে দেশের স্থিতিশীলতার উপর কি প্রভাব ফেলতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়। তবে হাসনাত আব্দুল্লাহ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে সার্জিস বলেন, সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের জন্য চাপ দিয়েছেন বলে তিনি মনে করেন না, বরং সেনাপ্রধান ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিভাবে প্রভাবিত হতে পারে তা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাখ্যা করেছেন। হাসনাতের বক্তব্যের কিছু অংশের সঙ্গে ভিন্ন মত জানিয়ে সার্জিস বলেন, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি অভিমতকে ভিন্নভাবে অবজার্ভ করতে পারে। আমি ব্যক্তিগতভাবে ওই আলোচনাকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখিনি, বরং অভিমত প্রকাশ হিসেবে দেখেছি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তিনি আরো বলেন, সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের জন্য চাপ দিয়েছেন বলে আমার মনে হয়নি, বরং তিনি বলেছেন, যদি আওয়ামী লীগ রাজনীতিতে না ফেরে তাহলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতির উপর কি প্রভাব পড়তে পারে তা তিনি ব্যাখ্যা করছিলেন। সার্জিস আলম স্বীকার করেছেন যে বৈঠকের এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, যে দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সেই দলকে কিভাবে ক্ষমা করবেন। এ সময় সেনাপ্রধান উত্তরে বলেছিলেন, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকেও বেশি। সার্জিস আলম জানান, তার এই বক্তব্য হাসনাত আব্দুল্লাহর কিছু বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করলেও এতে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তিনি বলেন, আমাদের ব্যক্তিত্ব কখনো স্রোতে গা ভাসানোর মতো ছিল না, আমরা হাসিনা রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়েছি। আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের রয়েছে, তবে সহযোদ্ধার বক্তব্য সংশোধনের প্রয়োজন মনে করলে সেটা আমি করব। তিনি আরো বলেন, আওয়ামী লীগের যে কোনো ভার্সনের রাজনৈতিক পুনরুত্থানের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।